আপনি কি সহজেই বিভ্রান্ত হন? আপনার মনোসংযোগ কি সহজেই বিচ্ছিন্ন হয়? আপনার মন কি এদিকে ওদিকে পালিয়ে বেড়ায়? কি আপনাকে সাফল্যের পথে হাঁটার জন্য অনুপ্রাণিত করে? এই বইটি থেকে আপনার সকল কৌতূহল দূর হবে এবং সব সমস্যার সমাধান পাবেন। একাগ্রতা অর্জন করা মোটেই সহজ দক্ষতা নয়, কিন্তু সঠিক অনুশীলন করলে যে কেউই ঘন্টার পর ঘন্টা টানা মনোনিবেশ করার কৌশলটি শিখতে পারেন। আজকের বইটি থেকে আপনি নিজের বিভ্রান্তি কমাতে পারবেন, দেরি করার অভ্যাস বর্জন করতে পারবেন এবং লেজার শার্প ফোকাস অর্জন করতে পারবেন। আপনারা শুনছেন পজিটিভ সময় ইউটিউব চ্যানেল। আপনার জীবনকে পজিটিভ করে তোলাই আমাদের একমাত্র লক্ষ্য। আপনি যদি চান আপনার জীবনকে পজিটিভ করে তুলবেন, তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে সাথে থাকতে পারেন। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লেজার শার্প ফোকাস লিখেছেন জন্না জাস্ট। ফোকাস কি এবং এটি কিভাবে অর্জন করবেন? ফোকাস বা স্থির লক্ষ্য এমন একটি জিনিস যেটি বহু মানুষের অবিলম্বে এবং আবশ্যিকভাবে প্রয়োজন। ফোকাস অর্জন করা মূলত কোনো নির্দিষ্ট বিষয় বা বস্তুর উপর আপনার মনোযোগ দীর্ঘায়িত করাকে বোঝায়। তাই প্রাথমিকভাবে এটি আপনার জন্য একটু কঠিন হতে পারে। তবে মনে রাখতে হবে, ফোকাস বা নিজের লক্ষ্যে স্থির থাকার কৌশল সকলের জন্য সমান হবে এমন কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ ফোকাস আপনার শারীরিক, মানসিক ও আর্থিক পরিস্থিতি, আপনার নৈপুণ্য এবং পারিপার্শ্বিক পরিবেশ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়। ফোকাস বজায় রাখা এমন একটি দক্ষতা যা আপনাকে প্রতিদিন একটু একটু করে শিখতে হবে এবং তাতে উন্নতি লাভ করতে হবে। লেখক মূলত দুই ধরনের ফোকাসের কথা বলেছেন। একটি হলো অটোমেটিক বা স্বতঃস্ফূর্ত মনোযোগ এবং অপরটি হলো ইন্টেনশনাল বা উদ্দেশ্যমূলক মনোযোগ। এটা জেনে রাখা গুরুত্বপূর্ণ যে লেখক এই বইতে ফোকাস এবং মনোযোগ এই দুটি শব্দ ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করেছেন, অর্থাৎ দুটি শব্দের একই মানে। স্বতঃস্ফূর্ত মনোযোগ শুধুমাত্র স্বল্প সময়ের জন্য স্থায়ী হয়, সাধারণত 1 মিনিটেরও কম সময়। স্বতঃস্ফূর্ত মনোযোগ মানুষ তার পারিপার্শ্বিকের কোনো বিপদের লক্ষণ দেখতে বা আচমকা কোনো ঘটনায় সতর্ক হতে ব্যবহার করে। কোনো অপ্রত্যাশিত ঘটনার দিকে মনোযোগ চলে যাওয়া, যেমন ধরুন আলোর ঝলকানি কিংবা আকস্মিক কোনো শব্দ, সেটাই অটোমেটিক বা স্বতঃস্ফূর্ত মনোযোগ। পেটের সমস্যা বা মাথায় ব্যথা হলে এই ধরনের মনোযোগই আপনাকে সেই ব্যথার প্রতি সতর্ক করে তোলে। আর ইন্টেনশনাল বা উদ্দেশ্যমূলক মনোযোগ হলো যখন আপনি নিজে থেকে কিছুর ওপর ফোকাস করতে চান। এটির সময়কাল বড় জোর 10 মিনিট। সময়টি মোটেই খুব একটা বেশি নয়, কিন্তু সৌভাগ্যবশত আপনি একটু চেষ্টা করলে এবং নিয়মিত অনুশীলন করলে এই সময়কালকে দীর্ঘায়িত করতে পারবেন। কেন একটি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ আপনার ফোকাসকে উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ এবং সেটি কিভাবে করা সম্ভব? আপনি সম্ভবত লক্ষ্য নির্ধারণ এবং সেটির বিভিন্ন প্রকারের সাথে পরিচিত। স্মার্টলি নিজের লক্ষ্য নির্ধারণ করা, লক্ষ্য হাসিল করার পদ্ধতি, এই ধরনের কত কথা আপনি সহস্রবার শুনেছেন। কিন্তু আপনি কি জানেন, নিজের লক্ষ্য সঠিকভাবে নির্ধারণ করার সাথে ফোকাস ইমপ্রুভ করার একটি বিশেষ সম্পর্ক রয়েছে। আপনি যদি কোনো নির্দিষ্ট ক্ষেত্রে সফল হতে চান, আপনাকে জানতে হবে যে আপনি এক্স্যাক্টলি কোথায় পৌঁছাতে চান বা কি অর্জন করতে চান। কিভাবে নিজের ফোকাস বজায় রাখতে হয়, আপনি সেই বিষয়ে দক্ষ হতে চান, কিন্তু আপনার কোনো লক্ষ্যই স্থির নেই। তাহলে অমন দক্ষতার অপচয় হওয়াটাই স্বাভাবিক নয় কি? বলাই বাহুল্য, এমনটা হলে ফলাফল আপনার আশানুরূপ হবে না। লক্ষ্য নির্ধারণ করা থাকলে আপনি সব কিছু স্পষ্টভাবে দেখতে পাবেন, পরিস্থিতি উপলব্ধি করতে পারবেন, আপনি সচেতন হতে পারবেন যে কোন বিষয়টি আপনার মনোযোগের যোগ্য আর কোনটি নয়, কোন কাজটিকে অগ্রাধিকার দিতে হবে, কি করলে আপনার ভবিষ্যৎ তুলনামূলকভাবে দৃঢ় ও মজবুত হবে, ইত্যাদি অনেক কিছু বুঝতে পারবেন।
স্পষ্ট লক্ষ্য আপনাকে সংযত রাখতে সাহায্য করবে, বাধা বিপত্তি অতিক্রম করে জীবনের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। আপনি যখন জানেন যে আপনি কি অর্জন করতে চান বা কোথায় পৌঁছাতে চান, আপনি নিজের হালও সহজে ছাড়বেন না। আপনি যত বেশি প্রতিশ্রুতিবদ্ধ হবেন, আপনার পারফরম্যান্স তত ভালো হবে এবং আপনার সফল হওয়ার সম্ভাবনা তত বেশি বৃদ্ধি পাবে। লেখক লেজার শার্প ফোকাস অর্জন করার জন্য লক্ষ্য নির্ধারণের 5টি ধাপের কথা উল্লেখ করেছেন। প্রথমত, আপনি যে লক্ষ্য নির্ধারণ করবেন সেটি যেন নিজের জন্য অর্থপূর্ণ হয়। কথাটি খুব স্বাভাবিক শোনালেও বেশিরভাগ সময় এমনটা হয়ে থাকে যে আপনার নির্ধারিত লক্ষ্যগুলো হয়তো আদৌ আপনার নিজের নয়। সম্ভবত সেই লক্ষ্যগুলি আপনার পিতামাতা সেট করে দিয়েছেন, কিংবা আপনি আপনার শিক্ষকদের কথা মতো সেই পথে হাঁটছেন। আপনি যে লক্ষ্যগুলি অর্জন করার স্বার্থে দিন রাত পরিশ্রম করছেন, সেগুলি আপনার ওপর জোর করে চাপানো হয়নি তো? সুতরাং এমনটা যাতে না মনে হয় এবং যে কাজগুলি আপনি করছেন সেগুলি যেন আপনার জীবনের জন্য অর্থপূর্ণ হয়, সেটির জন্য আপনার কি করা উচিত? আপনি সেই লক্ষ্যগুলি সম্বন্ধে পুনর্বিবেচনা করুন। উদাহরণস্বরূপ, আপনার পিতামাতার সর্বদা আপনার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আপনি বড় হয়ে একজন ডাক্তার হবেন। লক্ষ্যটি আপনি নির্ধারিত করেননি, তবে যাই হোক, আপনি সেটিকেই অনুসরণ করছেন। এখন এই ডাক্তার হওয়ার লক্ষ্যটিকে আপনি পুনর্বিবেচনা করতে পারেন, বা বিষয়টি সম্বন্ধে আপনি অন্য দৃষ্টিতে ভাবতে পারেন। আপনার পিতামাতা সর্বদা চেয়েছেন যে আপনি ডাক্তার হয়ে উঠুন। হয়তো তাদের মনে এমন একটি ধারণা রয়েছে যে ডাক্তারদের নিয়োগ পেতে কোনো সমস্যা হয় না, ডাক্তাররা আর্থিকভাবে স্থিতিশীল হয়। কিন্তু ছোটবেলা থেকেই আপনি কিছু ক্রিয়েটিভ বা সৃজনশীল করতে চেয়েছেন, হয়তো একজন চিত্রশিল্পী বা একজন সঙ্গীত শিল্পী। আপনার পক্ষে আপনার পিতামাতার ইচ্ছে বা মতের বিরুদ্ধে যাওয়া কখনো সম্ভব হয়ে ওঠেনি, বা ভবিষ্যতেও আপনি তাদের বিরুদ্ধাচারণ করতে চান না। তখন আপনাকে নিজের লক্ষ্যটির প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। আপনি ডাক্তার হওয়াকে খারাপ চোখে বা শুধুমাত্র কর্তব্য পালন হিসেবে না দেখে সমাজের জন্য কিছু করতে পারার সুযোগ হিসেবে দেখুন। যে সকল মানুষের চিকিৎসা করানোর বা হাসপাতালে যাওয়ার সামর্থ্য নেই, আপনি তাদের বিনামূল্যে সেবা দিতে পারেন। আপনি অসুস্থ মানুষকে দীর্ঘ জীবন পেতে সাহায্য করতে পারেন। এটা ভাবুন যে ডাক্তার হওয়া শুধুমাত্র আপনার পিতামাতার স্বপ্ন পূরণ করা নয়, বরং বৃহত্তর স্বার্থ চরিতার্থ করা। একজন ভালো ডাক্তার হলে আপনি নিশ্চিতভাবে আর্থিক দিক দিয়ে নিরাপদ হতে পারবেন। এখন যেহেতু আপনার একটি স্থির আয় রয়েছে, অবসর সময় বা জীবনের পরবর্তী সময়ে আপনি ছবি আঁকতে পারেন বা কোনো বাদ্যযন্ত্র বাজানো শিখতে পারেন। ডাক্তার হওয়া মানে নিজের ইচ্ছে বিসর্জন দেওয়া নয়। একটু দেরি হলেও আপনার কাছে সর্বদা সুযোগ ও সময় থাকবে নিজের শিল্পী সত্তাটিকে ফুটিয়ে তোলার। দ্বিতীয়ত, লক্ষ্যগুলি অর্জন করার জন্য সর্বদা ইতিবাচক বিবৃতি সেট করুন। অর্থাৎ নিজের কথা বা চিন্তা ভাবনার মধ্যে কোনটি করবেন না সেটির পরিবর্তে কোনটি করা উচিত সেটিকে অধিক প্রাধান্য দেবেন। ইতিবাচক লক্ষ্যগুলি অর্জনের সম্ভাবনা সব সময় অধিক। উদাহরণস্বরূপ, খেয়াল করে দেখুন, ফোন স্ক্রল করে আপনি প্রতিদিন কত ঘন্টা বৃথা ব্যয় করেন। এখন আপনি আপনার ফোন আর ব্যবহার করবেন না। এই ধরনের লক্ষ্য নির্ধারণ করার পরিবর্তে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনি আপনার মোবাইল স্মার্টলি ব্যবহার করবেন, অযথা তাতে সময় না ব্যয় করে শিক্ষামূলক কাজে লাগাবেন। নিজেকে প্রতিশ্রুতি দিন যে অধিক গুরুত্বপূর্ণ কাজগুলিকে অগ্রাধিকার দেবেন এবং নিজের কাজের আউটপুট বৃদ্ধি করবেন এবং কাজের গুণমান উন্নত করবেন। তৃতীয়ত, আপনাকে উচ্চাভিলাষী হতে হবে, অর্থাৎ সর্বদা অধিক উঁচু ও বড় লক্ষ্য নির্ধারণ করতে হবে। নিজের ক্ষমতাকে সীমাবদ্ধ রাখলে চলবে না। কথায় আছে, স্কাই ইজ দ্য লিমিট, অর্থাৎ যেটির কোনো সীমা নেই। চ্যালেঞ্জিং কোনো কাজ সম্পূর্ণ করার জন্য সর্বদা প্রস্তুত থাকবেন। বড় লক্ষ্য অর্জন করা থেকে নিজেকে আটকে রাখবেন না। আপনি সেই লক্ষ্যে পৌঁছাতে পারলে নিশ্চিতভাবে গর্বিত বোধ করবেন এবং সেই আত্মবিশ্বাস আপনাকে সেলফ এফিক্যাসি বা স্বকার্যকারিতা আরও বাড়িয়ে তুলবে। মনোবিজ্ঞানের ভাষায় স্বকার্যকারিতা হলো মানুষ কোনো কাজ কতটা দক্ষতার সাথে সম্পূর্ণ করতে পারবে
সেই বিষয়ে নিজের প্রতি বিশ্বাস বা ধারণা। আপনার যথেষ্ট কর্মদক্ষতা রয়েছে। এই বিশ্বাস যদি আপনার নিজের প্রতি থাকে, আপনি অধিক চ্যালেঞ্জিং কাজ গ্রহণ করার এবং বড় লক্ষ্যে পৌঁছানোর মনোবল পাবেন। আপনি তুলনামূলকভাবে কঠিন ও বড় লক্ষ্য অর্জনের চেষ্টায় থাকলে তা আপনাকে একটি প্রবাহ বা ধারার মধ্যে নিয়ে আসবে। এই কনসেপ্টটির প্রবর্তন করেছিলেন প্রখ্যাত হাঙ্গেরিয়ান মনোবিজ্ঞানী মিহাই সিক্সজেন্টমিহাই। তিনি প্রবাহ বা ধারার মধ্যে আসা মানে বুঝিয়েছেন যে আপনি যে মুহূর্তে যেই কাজটি করছেন সেটিতে সম্পূর্ণ নিমজ্জিত হওয়া, অর্থাৎ নিজের ফোকাস একদিকে স্থির রাখা। আপনি কাজটি করার সময় ইতিবাচক আবেগ অনুভব করবেন, আর আপনি যদি একই সময়ে বিভিন্ন দিকে যাওয়ার চেষ্টা করেন তাহলে ঘটবে সম্পূর্ণ বিপরীত। আপনি বিরক্ত অনুভব করবেন এবং সর্বদা উদ্বিগ্ন থাকবেন। চতুর্থত, এটা নিশ্চিত করতে হবে যে আপনি নিজের লক্ষ্যগুলি যথেষ্ট বিবেচনার সাথে নির্ধারণ করেছেন। আপনার লক্ষ্যগুলি অবশ্যই সুনির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, বাস্তবসম্মত এবং সময়োপযোগী হওয়া উচিত। আপনার লক্ষ্য স্পষ্ট এবং মজবুত হলে তা আপনার ফোকাসকেও তীক্ষ্ণ করবে। আপনার লক্ষ্য সুনির্দিষ্ট কিনা তা বোঝার জন্য এই 5টি কয়ের উত্তর দিন: কে, কি, কোথায়, কখন এবং কেন। ধরুন আপনি একটি গল্পের বই লিখতে চান, তাহলে কে এর উত্তর হলো আপনি নিজেই সেটি লিখতে চান। কি এর উত্তর হলো গল্পের বই লিখবেন। কোথায় এর উত্তর হলো আপনি সেটি বাড়িতে অবসর সময়ে লিখবেন নাকি অফিসে কাজের ফাঁকে লিখবেন। কখনের উত্তর হলো আপনি রোজ সেটির জন্য কিছু সময় অতিবাহিত করবেন নাকি সপ্তাহের শেষ 2টি দিন। আর পঞ্চম কেনর উত্তর হলো আপনার গল্পের বই লেখা বহুদিনের ইচ্ছে এবং আপনি সেই ইচ্ছে পূরণ করতে চান। লক্ষ্যের পরিমাপযোগ্য হওয়ার অর্থ আপনি কিভাবে কাজের অগ্রগতি পরিমাপ করবেন, অর্থাৎ কাজ কতটা হলো তা কিভাবে বুঝবেন। আপনি একদিনে গল্পের বইয়ের কতগুলি শব্দ লিখলেন সেটা গুনতে পারেন, কিংবা আপনি পুরো দিনে কত ঘন্টা সেটির জন্য ব্যয় করলেন সেটিরও রেকর্ড রাখতে পারেন। আসল বিষয়টি হলো নিজের কাজের অগ্রগতি সর্বদা নজরে রাখুন। এক একটি ধাপ পেরোলে আপনি সন্তুষ্ট অনুভব করবেন এবং পরবর্তী ধাপ পেরোনোর জন্য অনুপ্রাণিত হবেন। আপনার লক্ষ্য অর্জনযোগ্য কিনা তা বোঝার জন্য নিজেকে মূল্যায়ন করতে হবে। নিজেকে কিছুটা সময় দিন। সেই লক্ষ্যটি অর্জনের জন্য আপনার কি যথেষ্ট দক্ষতা, জ্ঞান এবং শিক্ষা আছে? যদিও বা কোনো কমতি থাকে, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কি আপনি সকল শূন্যস্থান পূরণ করতে এবং সকল বাধা অতিক্রম করতে প্রতিশ্রুতিবদ্ধ? বাস্তবসম্মত, নিজের লক্ষ্যকে কখনো অতিরিক্ত সহজ কিংবা নিজের কাজকে সংক্ষিপ্ত ভাবার ভুল করবেন না। বেশিরভাগ ক্ষেত্রে নতুন উদ্যোক্তারা মনে করে থাকে যে চাকরি এবং সেটির পাশাপাশি কোনো ছোটখাটো ব্যবসা চালানো বোধহয় খুব সহজ কাজ। তারা অভিজ্ঞতার অভাবে বুঝতে পারে না যে দুটি জিনিস একসাথে বজায় রাখা কতটা কঠিন এবং ক্লান্তিকর হতে পারে। সুতরাং লক্ষ্য অর্জনের জন্য আপনার উপর কতটা শারীরিক বা মানসিক প্রভাব পড়তে পারে সেটি বিবেচনা করুন। তারপর আবেগের বশে প্রভাবিত না হয়ে বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখে লক্ষ্য অর্জন কিভাবে এবং কোন সময়ে সম্ভব সেটি ঠিক করুন। সময় উপযোগী, অন্য ভাষায় বললে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করুন। সময়সীমা আপনাকে নিজের লক্ষ্যের সাথে সম্পর্কিত কাজটি শেষ করতে অনুপ্রাণিত করবে। তবে সময়সীমা কিছু ক্ষেত্রে নেতিবাচক প্রভাবও ফেলতে পারে। কিছু মানুষ আছে যারা শেষ মুহূর্তে বেশিরভাগ কাজ সম্পূর্ণ করে থাকে, কারণ ব্যস্ততার মধ্যে সৃষ্ট হওয়া অ্যাড্রিনালিন হরমোন তাদেরকে ধাক্কা দেয়। তবে বলা দরকার যে এটি মানুষের মধ্যে প্রচুর অপ্রয়োজনীয় মানসিক চাপ তৈরি করতে পারে এবং ফলস্বরূপ আপনার কাজের গুণমানে নিশ্চিতভাবে নেতিবাচক প্রভাব পড়বে। সুতরাং সময়সীমার ক্ষেত্রে সর্বদা একটি পদ্ধতিগত উপায় মেনে চলাই আদর্শ। আপনার মূল বা প্রাথমিক কাজের ধরন এবং সময় কি তা আগে জানুন, তারপর আপনার দ্বিতীয় কাজের জন্য সময়সীমা নির্ধারণ করবেন। এতে আপনাকে তাড়াহুড়ো করে মানসিক চাপ বাড়াতে হবে না এবং সঠিক সময়ে নিজের কাজও শেষ করতে পারবেন। পঞ্চমত, বড় ও উচ্চতর একটি লক্ষ্য নির্ধারণ করুন এবং সেটি অর্জন করার জন্য পরিশ্রম করা শুরু করে দিন। আপনার চূড়ান্ত লক্ষ্য কি?
আপনার কি চলার পথে সন্দেহ হচ্ছে যে আপনি সেই লক্ষ্য আদৌ অর্জন করতে পারবেন কিনা? লক্ষ্যতে পৌঁছানো কি আপনার কাছে ভীতিকর হয়ে উঠছে? কোনো ব্যাপার নয়, নিজের লক্ষ্যটি আপনার সুবিধা মতো কোনো কাগজের টুকরোতে কিংবা কোনো সফটওয়্যার ব্যবহার করে তাতে বড় এবং মোটা অক্ষরে লিখুন। বড় অক্ষরে লেখা লক্ষ্যের ঠিক নিচে 5টি ক এবং সেগুলির উত্তরগুলো লিখুন। মনে রাখবেন, আপনার স্মার্ট নির্দেশিকা অনুসরণ করা উচিত। পৃষ্ঠার নিচের দিকে বর্তমানে আপনার কাজের কতটা অগ্রগতি হলো সেটা লিখুন। আপনি কি নিজের লক্ষ্যের মাত্র 25% শেষ করতে পেরেছেন নাকি আরও বেশি, সেটি লিখুন। তারপর বড় অক্ষরে লেখা লক্ষ্য এবং বর্তমান অগ্রগতির মধ্যে যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে নিজের লক্ষ্যে পৌঁছানোর ধাপগুলি সংক্ষেপে লিখুন। বড় লক্ষ্যে পৌঁছানোর জন্য যে প্রয়োজনীয় ছোটখাটো মাইলস্টোনগুলি অতিক্রম করতে হবে সেগুলির কথা লিখুন। এটি আপনাকে আপনার বর্তমান অবস্থানের পাশাপাশি পরবর্তী ধাপে কি করতে হবে এবং তাতে আপনি কোথায় পৌঁছতে পারবেন ইত্যাদি বিষয়গুলি বুঝতে সাহায্য করবে। আর অবশেষে সময়সীমা উল্লেখ করার কথা যেন ভুলবেন না। অনুপ্রেরণার কি প্রয়োজন আছে নাকি নয়? লেখক কেন বিশ্বাস করেন যে অনুপ্রাণিত হওয়া ব্যাপারটিকে প্রয়োজনের থেকে অধিক মূল্য দেওয়া হয়? গুগলে মোটিভেশন বা অনুপ্রেরণা লিখে সার্চ করুন। কোনো সন্দেহ নেই যে লক্ষ লক্ষ ফলাফল বেরিয়ে আসবে। অনুপ্রাণিত থাকার সহস্র আর্টিকেল পাবেন এবং ভিডিও দেখতে পাবেন। মোটিভেশন সম্বন্ধিত কোনো ওয়ালপেপার আপনি নিজের মোবাইল লক স্ক্রিনে সেট করে রাখতে পারেন কিংবা বিছানার উপরে ছাদের দেওয়ালে প্রিন্ট করে রাখতে পারেন যাতে শুয়ে থাকলেই সেটি চোখে পড়ে। আসলে মানুষের একটি চিরাচরিত ধারণা হয়ে গেছে যে সফল হওয়ার জন্য অনুপ্রেরণার প্রয়োজন। অনেকে হয়তো এটির কার্যকারিতা সম্পর্কে আপনাকে আশ্বাস দেবে, কিন্তু লেখক বিশ্বাস করেন যে অনুপ্রেরণার ওপর সম্পূর্ণ নির্ভর করা উচিত নয় এবং জীবনে সফল হওয়ার জন্য আলাদা করে অনুপ্রেরণা কনসেপ্টটি নিয়ে না ভাবলেও চলবে। অনুপ্রেরণা আসলে মানুষের একটি অনুভূতি। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি কোনো একটি বই বা কোনো একটি বিষয় নিয়ে পড়ার জন্য অনুপ্রাণিত কিনা, আপনি যদি বইটি বা বিষয়টির প্রতি আগ্রহী হয়ে থাকেন তাহলে হ্যাঁ বলবেন। কিন্তু যদি আপনি অনুপ্রাণিত না হয়ে থাকেন তাহলে কি হবে? আপনি বা অপর কেউ কি কিছু করতে পারবে? অনুপ্রেরণা সম্পূর্ণটাই আপনার অন্তরের অনুভূতি। এটি যথেষ্ট জটিল এবং প্রতিদিন এটি পরিবর্তিত হতে পারে। অনুপ্রেরণা এই মুহূর্তে থাকবে, আবার পরের মুহূর্তে নাও থাকতে পারে। সুতরাং সাফল্য পাওয়ার জন্য অনুপ্রেরণাকে ভিত্তি হিসেবে ব্যবহার করা কঠিন। মানুষ সফল হওয়ার পথে আটকে গেলে বারবার অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করে এবং পুনরায় সাফল্যের পথে চলা শুরু করে, কিন্তু সেটা ক্ষণিকের। তবে আপনার চিন্তা ভাবনা যদি এই ধারণা থেকে ভিন্ন হয়ে থাকে তাহলে মন খারাপ করবেন না। আপনি কি নিশ্চিত রূপে বলতে পারেন যে আপনি কোনো কাজ করতে পারছেন না বা কোনো ক্ষেত্রে সফল হতে পারছেন না সেটির মূল কারণ অনুপ্রেরণার অভাব? আপনি কোনো টাস্কে ফোকাস করতে পারছেন না, সেটির কারণ হয়তো আপনি কাজটি করতে এনার্জি পাচ্ছেন না, হয়তো বা কাজটির বিষয়ে আপনি আগ্রহী নন, বাধ্য হয়ে করছেন। আপনি কাজটি হয়তো করছেন কিন্তু সর্বদা সেটি সম্পর্কে অভিযোগ করতে থাকেন। আপনার অনুপ্রেরণা সম্পর্কিত কোনো সমস্যা আছে কি না তা বোঝার জন্য লেখক মুখ্য রূপে 2টি প্রশ্ন করার নিজেকে কথা বলেছেন। ধরুন আপনার যে কাজটি করতে মন চায় সেটির পরিবর্তে আপনি অন্য একটি কাজ করছেন। এমনটা করার কারণ নিজেকে জিজ্ঞেস করুন। পরবর্তী প্রশ্নটি হলো, যে কাজটি করছেন সেটির খুঁটিনাটি তথ্য নিজের মনের কাছে বর্ণনা করুন। আপনি যদি কোনো নির্দিষ্ট কাজ করার ক্ষেত্রে অলস বা একঘেয়েমি অনুভব করেন এবং কাজটির ফলাফলের প্রতি বিন্দুমাত্র আগ্রহী না হয়ে থাকেন, সেটি ভালো হোক বা মন্দ, তখন সম্ভবত আপনার মধ্যে অনুপ্রেরণামূলক সমস্যা রয়েছে। মনে রাখবেন, অনুপ্রেরণা কোনো বাঁধা ধরা নিয়ম মেনে চলে না। আপনি হয়তো প্রাথমিকভাবে কোনো কাজে আগ্রহী ছিলেন কিন্তু বর্তমানে সেটি আপনার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাহলে এমতাবস্থায় আপনি কি যুক্তি দেবেন? প্রথমত, অনুপ্রেরণা কি এবং সেটি কিভাবে আপনার জীবনে ফলপ্রসূ হতে পারে তা শিখতে হবে। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলে অনুপ্রেরণার অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক 2 প্রকার কারণ থেকে আপনার মনে জন্ম নিতে পারে।
অভ্যন্তরীণ বা ইন্ট্রিনসিক অনুপ্রেরণা হলো যা ব্যক্তির অন্তর থেকে আসে। এটি দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হয় এবং এটি আপনার জীবনে প্রবল প্রভাবও ফেলতে পারে। অভ্যন্তরীণ অনুপ্রেরণা হলো আপনার প্যাশন, কোনো একটি কিছুর প্রতি আপনার আবেগ ও তীব্র ভালোবাসা। এটি আপনাকে পরিপূর্ণতার অনুভূতি দেবে এবং এটি থাকলে আপনার মধ্যে হাল না ছাড়ার মানসিকতা জন্ম নেবে। অপরদিকে বাহ্যিক বা এক্সট্রিনসিক অনুপ্রেরণা বাইরের কারণগুলির উপর নির্ভর করে। যেমন ধরুন, আপনি আপনার অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্কগুলি শেষ করছেন কারণ আপনি ক্লাসে ভালো গ্রেড পেতে চান। বাহ্যিক অনুপ্রেরণার আরও কিছু উদাহরণ হলো পুরস্কার পাওয়া, শাস্তি এড়ানো, কারো প্রশংসা কুড়ানো কিংবা চাকরির ক্ষেত্রে প্রমোশন পাওয়া। কোনো কিছুতে ফোকাস বজায় রাখার জন্য আপনার অবশ্যই অভ্যন্তরীণ বা বাহ্যিক উভয় ধরনেরই অনুপ্রেরণার থাকার প্রয়োজন। সর্বাধিক গুরুত্বপূর্ণ হল উভয়ের সঠিক সংমিশ্রণ আপনার মধ্যে থাকা উচিত। এখন আপনার মধ্যে যদি শুধুমাত্র বাহ্যিক অনুপ্রেরণাই থেকে থাকে তাহলে আপনি কি করবেন? শুধুমাত্র এই ধরনের অনুপ্রেরণা থাকা আপনার জন্য খুব একটা ফলপ্রসূ নাও হতে পারে। অর্থ, প্রশংসা এবং অন্যান্য বাহ্যিক পুরস্কার পেতে কার না ভালো লাগে? প্রত্যেকের এগুলি পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু এই অনুভূতিগুলি আপনার মধ্যে স্বল্প সময়ের জন্য স্থায়ী হবে এবং অনুভূতিগুলি শেষ হওয়ার সাথে সাথে আপনার অনুপ্রেরণাও কমতে থাকবে। হয়তো বইয়ের 2টি অধ্যায় শেষ করার পর নিজেকে একটি চকলেট বার দিয়ে পুরস্কৃত করতে পারেন, কিন্তু এই চকলেট বার আপনাকে বইয়ের বাকি 10টি অধ্যায় পড়তে অনুপ্রাণিত করার জন্য যথেষ্ট নাও হতে পারে। এই পরিস্থিতিতে আপনি যা করতে পারেন সেটি হলো বাহ্যিক অনুপ্রেরণার মধ্যে অভ্যন্তরীণ চালনা শক্তিকে খুঁজে বের করুন। উদাহরণস্বরূপ, এই বইয়ের লেখকের কথা ধরা যাক। জোয়ানা জাস্ট যখন ইউনিভার্সিটিতে পড়তেন তখন প্রায়শই পড়াশোনার আসল উদ্দেশ্যের কথা ভুলে যেতেন। তার সম্পূর্ণ ফোকাস অ্যাসাইনমেন্ট লেখা এবং পরীক্ষায় পাশ করার দিকে থাকত। কলেজের সকল ছাত্রছাত্রীরা বুঝতে পারবে যে এই সমস্ত জিনিস কতটা স্ট্রেসফুল ও ক্লান্তিকর হতে পারে। পরীক্ষায় যদি আপনার গ্রেড ভালো হয় তাও যে আপনি অনুপ্রাণিত থাকবেন এমন কোনো নিশ্চয়তা নেই। জোয়ানা যখন নিরাশ বোধ করতেন তিনি নিজেকে মনে করাতেন যে তিনি কেন প্রথমবার স্কুলে গিয়েছিলেন। তার অভ্যন্তরীণ অনুপ্রেরণা ছিল একজন ডাক্তার হয়ে ওঠা, যাতে তিনি দুস্থ মানুষের সেবা ও সাহায্য করতে পারেন। সেই চিন্তাই লেখককে নিজের অধ্যয়ন ভালোভাবে শেষ করতে এবং কোনো বিষয়ে গাফিলতি বা বিলম্ব না করার জন্য অন্তর থেকে অনুপ্রাণিত করত। অনুমোদন, প্রশংসা বা পুরস্কার পেতে কে না চায়, কিন্তু বাহ্যিক অনুপ্রেরণা সুদূর প্রসারী ফলাফল নাও দিতে পারে। তাই বাহ্যিক অনুপ্রেরণার মধ্যেই গভীরভাবে খনন করার চেষ্টা করুন এবং দেখুন সেটির মধ্যেই কোনো অভ্যন্তরীণ অনুপ্রেরণা খুঁজে পান কিনা। এইভাবেই নিজের লক্ষ্য অর্জন করতে পারবেন। আপনার মন লেজার শার্প ফোকাসের জন্য মনকে সঠিকভাবে পরিচালনা করুন। উদ্বেগ, উত্তেজনা বা প্রত্যাশার মতো শক্তিশালী অনুভূতি আপনার মনোযোগে বিঘ্ন ঘটাতে পারে। যখন পরীক্ষার আর মাত্র 1 ঘন্টা বাকি, আপনি কি শত চেষ্টা করেও নিজের পাঠ্য বইয়ে মনোনিবেশ করতে পারবেন? ক্লাসে বসে যদি আপনি আপনার প্রিয় বন্ধুর সাথে কবে লাঞ্চ করতে যাবেন সেই কথা ভাবেন, তাহলে অধ্যাপক কি পড়াচ্ছেন সেই দিকে মনোযোগ দিতে পারবেন? আবেগ খুব শক্তিশালী, এটি আপনার মনকে বিপথে নিয়ন্ত্রিত করতে পারে। আপনি যে বিষয়গুলিতে মনোযোগ করতে চান সেটির পরিবর্তে আপনার ফোকাস অন্য বিষয়গুলিতে স্থানান্তরিত হয়ে যেতে পারে। কিন্তু ভালো জিনিস হলো আপনি নিজের সুবিধার্থে অর্থাৎ সঠিক জায়গায় নিজের ফোকাস বজায় রাখতেও আবেগকে কাজে লাগাতে পারেন। আপনি নিজের অনুভূতি সঠিকভাবে ব্যবহার করে দীর্ঘ সময়ের জন্য ফলপ্রসূ কাজের ওপর ফোকাস করতে পারেন। আবেগ আপনার জীবনকে বর্ণময় করে তোলে। আপনি যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে পশু পাখির বিভিন্ন কিউট ভিডিও দেখেন, আপনার অনুভূতি কেমন হয়? স্বাভাবিক যে আপনার মুখে তৎক্ষণাৎ হাসি ফুটে ওঠে। এই সকল ক্ষেত্রে সঙ্গে সঙ্গে আপনার অনুভূতির বহিঃপ্রকাশ ঘটে। তাৎক্ষণিক আনন্দ বা তৃপ্তি ভালোই লাগে। আবার ধরুন আপনি কর্মক্ষেত্রে অনেক বড় কোনো প্রজেক্টের কাজ সফলভাবে শেষ করেছেন। সেই অনুভূতিটি আপনার মনে বেশ কিছুদিন থাকবে, স্থগিত হবে।
সকল বিষয়ে দেরি করার অভ্যাসও এমনই একটি অনুভূতি এবং সেই কারণে বারবার দেরি করতে থাকলে আপনি সেটির প্রতিও আসক্ত হতে পারেন। তাহলে আবেগকে সঠিকভাবে পরিচালনা করতে আপনার কি করা উচিত? আবেগ নেতিবাচক হোক কিংবা ইতিবাচক, এটি আপনার জীবনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, আপনার মনোসংযোগে ব্যাঘাত ঘটাতে পারে। লেখক নিজের আবেগগুলিকে সঠিক পথে পরিচালনা করতে আপনাকে সহায়তা করার জন্য 5টি পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। প্রথমত, আপনাকে অফিসের কাজ অফিসে এবং বাড়ির ঝামেলা বাড়িতে ফেলে আসতে হবে। অন্য কথায় বললে, কোনো নেতিবাচক ঘটনার চিন্তা আপনাকে যেন সারা দিন তাড়া না করে বেড়ায়। ভালো ঘটনা নিয়ে আপনার নিশ্চয়ই খুশি হওয়া উচিত, কিন্তু সেই খুশির কারণকেও অফিসে নিজের কাজের সময় বা ফ্যামিলির সাথে সময় কাটানোর সময় পিছনে ফেলে দেওয়ার চেষ্টা করুন। সংক্ষেপে বললে, বর্তমান কোনো কাজ করার সময় আপনার মন বা মস্তিষ্ক যেন পূর্বের কোনো ঘটনা বা আবেগ দ্বারা অধিকৃত না থাকে। কল্পনা করুন, দরজা বন্ধ করে দিলে বাইরে কি হচ্ছে সেটা যেমন দেখা যায় না, ঠিক তেমনি কোনো নতুন কাজ শুরু করার সময় পূর্বের আবেগ জর্জরিত ঘটনাগুলিকে মনের দরজার বাইরে রেখে আসুন। দ্বিতীয়ত, আপনার মস্তিষ্ক নির্দিষ্ট সময় অন্তর ফ্রেশ করতে হবে। আপনাকে নিজের কর্মক্ষেত্রের কাজ এবং বাড়ির বিভিন্ন ঘটনার মধ্যে মনের দিক দিয়ে একটি সীমানা তৈরি করতে হবে। এক জায়গা থেকে অপর জায়গায় আবেগপূর্ণ ঘটনাগুলিকে বহন করবেন না। লেখক জোয়ানা যেমন তার মাইন্ড ফ্রেশ করার জন্য হাঁটতে বেরোতেন, তিনি তাতে যথেষ্ট সতেজ অনুভব করতেন। আপনিও নিজের মাইন্ড ফ্রেশ করার জন্য কোনো বই পড়তে পারেন বা গান শুনতে পারেন। তৃতীয়ত, ঘুমের প্রয়োজন বোধ করলে স্বল্প সময়ের জন্য হলেও ঘুমানোর চেষ্টা করুন। ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুম আপনার স্মৃতি গঠনে, মস্তিষ্ককে সতেজ রাখতে, কোনো নতুন বিষয় বা কাজ শিখতে বা সেটিকে আয়ত্ত করতে সাহায্য করে। বর্তমানে কম ঘুমানোকে অনেক রং মাখিয়ে দেখানো হয়। আপনি যদি বেশি সময় না ঘুমান তাহলে সেটাই নাকি আপনার অধিক পরিশ্রমের লক্ষণ, কিন্তু এই ধরনের চিন্তাধারা আপনাকে বর্জন করতে হবে। ঘুমের অভাব মানুষকে বিরক্ত করে তোলে। মানুষের তার আবেগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা কমে যায়। ঘুমের কমতি আপনাকে সহজেই কোনো ঘটনার প্রতি অভিভূত করে তুলতে পারে। আপনি আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিতে পারেন, তাই প্রয়োজন বোধ করলে আপনার মস্তিষ্ককে অবশ্যই বিশ্রাম দিন। মাত্র 15-20 মিনিটের ঘুমও আপনার ক্লান্তি দূর করে দিতে পারে, আপনাকে পুনরুজ্জীবিত করে তুলতে পারে। চতুর্থত, ফলাফল বা সাফল্য পেতে একটু সময় লাগলেও বেশি ব্যতিব্যস্ত হবেন না। সকল খুঁটিনাটি বিষয়ে ইনভলভ হওয়া থেকে বিরত থাকুন। ধীরে পথ চলুন এবং এটির আপনার জীবনে ভালো প্রভাব আনবেই। প্রতি ক্ষেত্রে আপনার আবেগ বা অনুভূতি বিনিয়োগের প্রয়োজন নেই। ধরুন, আপনি প্রায় সকল ঘটনাতে খুব সহজেই বিরক্ত হন বা রেগে যান, তাহলে সেটি একটি লক্ষণ যে আপনি ছোটখাটো এবং অপ্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করে ফেলেছেন। তাই সচেতন হয়ে উঠুন এবং নিজের জীবনের শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর ফোকাস রাখুন। অপ্রাসঙ্গিক ঘটনাগুলির জন্য আপনার প্রচুর শক্তি ও সময় ব্যয় হয়। আপনার জীবনে এগুলি অনেক স্থান দখল করে থাকে। সুতরাং যে ঘটনাগুলি আবশ্যিক নয় তা বাদ দিয়ে দিন। সোশ্যাল মিডিয়ায় একটির পর একটি পোস্ট স্ক্রল করা আপাত দৃষ্টিতে রিল্যাক্সিং বলে মনে হতে পারে, কিন্তু সেটি আপনার মধ্যে মানসিক চাপের সৃষ্টি করতে পারে। আপনি না চাইলেও মনের অজান্তে অপরের জীবনধারার সাথে নিজের তুলনা করে ফেলবেন, আর এটি যে আপনার কত মূল্যবান সময় নষ্ট করে তা বলার অপেক্ষা রাখে না। পঞ্চমত, লেখক এখানে একটি ইমোশনাল ডাম্প শব্দটির প্রয়োগ করেছেন। সহজ ভাষায় বললে, যেটির অর্থ কোনো কাজ শুরু করার আগে নিজের মন হালকা করে নেওয়া। যে সকল ঘটনা বা অনুভূতি আপনার মনের ভেতরে উথাল পাথাল করছে সেগুলিকে বের করে দিন। কারোর সাথে শেয়ার করুন। কারোর পরামর্শ চাওয়া বা সমর্থন পাওয়ার আশা নয়, বরং শুধুমাত্র নিজের অনুভূতি তার কাছে প্রকাশ করা। ধরুন, আপনি একটি বন্ধুর সাথে কোনো ঘটনা বা মনের অনুভূতি শেয়ার করতে চান, তাহলে আপনার লক্ষ্য বা প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে তাকে আগে বলুন। তাকে বোঝানোর চেষ্টা করুন যে তার কোনো পরামর্শ কিংবা তার ভালো মন্দ কোনো মন্তব্যের প্রয়োজন নেই, বরং আপনি চান যে সে শুধুমাত্র আপনার কথাগুলি আন্তরিকভাবে শুনুক। আর সেটা এক্সপ্রেস করা যদি আপনার জন্য কঠিন বা অস্বস্তিকর হয়, তাহলে আপনি জার্নাল বা ডায়েরি লেখার অভ্যাস করতে পারেন।
কারোর উপস্থিতি ছাড়া নিজের অনুভূতিগুলিকে প্রকাশ করা এবং মনকে হালকা করার দুর্দান্ত একটি উপায় হলো এই জার্নালিং। এতে আপনার কোনো প্রকার গোপনীয়তা বজায় রাখারও প্রয়োজন নেই, কারণ সেটি সম্পূর্ণ আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আপনি সত্যি যেটা অনুভব করছেন সেটাই লিখুন, নিজেকে আটকাবেন না। দেখবেন আপনি নিশ্চিত রূপে অনেক হালকা অনুভব করবেন, মন থেকে ফ্রি হতে পারবেন। আপনি যদি কোনো কাজে বসে বারবার ডিস্ট্র্যাক্ট হয়ে যান, আপনার মন যদি চতুর্দিকে বিচরণ করে বেড়ায়, তাহলে নিজের ফোকাস বজায় রাখার জন্য আপনি মূলত 3টি জিনিস করতে পারেন। প্রথমত, আপনার মন ও মস্তিষ্কের ভিতর থেকে সকল প্রকার জঞ্জাল মুক্ত করতে হবে। ধরুন আপনি কোনো অগোছালো অফিস বা টেবিলের ওপর কাজ করছেন, আপনার কাজের আউটপুট নিঃসন্দেহে আশানুরূপ হবে না, আপনার কাজের উৎপাদনশীলতায় বিঘ্ন ঘটবে। একই জিনিস আপনার মন ও মস্তিষ্কের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনাকে সব রকম জঞ্জাল আগে মুক্ত করতে হবে। নিজের নাগালের মধ্যে স্টিকি নোট বা কোনো নোটবুক রাখুন। প্রায়শই দেখবেন কোনো কাজে বসার পর আপনার মনোসংযোগ বিঘ্নিত হচ্ছে, আপনি নিজে কি করবেন সেটা ভেবে বিভ্রান্ত হচ্ছেন। এটির মূল কারণ আপনার মাথায় বিভিন্ন চিন্তা রয়েছে এবং ভিন্ন ভিন্ন আইডিয়া ঘুরছে। দ্বিতীয়ত, একটি সিস্টেমের মধ্যে থেকে বা নিয়ম মেনে কাজ করুন। কাজে বসে যখনই মন অন্যদিকে যাবে, নোটবুকটি খুলুন এবং আপনার মনে যে চিন্তাটি এসেছিল তা দ্রুত লিখে ফেলুন। ইতিমধ্যে আইডিয়াটি লেখা থাকলে আপনি আর সেটি কখনোই ভুলবেন না। যদি আপনার কখনো আবার বিভ্রান্ত হওয়ার সময় হয় কিংবা অবসর সময়ে আপনি সেটি পড়তে পারেন। এইভাবে নিজের জন্য একটি স্পষ্ট সীমানা সেট করে নিন। তৃতীয়ত, শনাক্ত করা, স্বীকার করা এবং তা থেকে মুক্তি পাওয়া। আপনি অমুক জিনিস দ্বারা বিভ্রান্ত হচ্ছেন। তারপর নিজের কাছে স্বীকার করুন যে হ্যাঁ, আপনি মনকে স্থির করতে পারছেন না। আর তারপর বলুন যে আপনাকে অমুক গুরুত্বপূর্ণ কাজটির প্রতি মনোযোগ দিতে হবে। লেখক অপ্রাসঙ্গিক চিন্তা থেকে নিজের মনকে আবার ট্র্যাকে ফেরানোর জন্য শারীরিক বা সংবেদনশীল ক্রিয়ার সাহায্য নিতে বলেছেন। উদাহরণস্বরূপ, কিছু মানুষ নিজের গায়ে হালকা চিমটি কেটে নিজেকে সঠিক পথে আনার চেষ্টা করেন। লেখক জোয়ানা যেমন তার ফোকাস ফিরিয়ে আনার জন্য নিজের নাক স্পর্শ করেন। প্রথম দিকে এটি সেরকম কার্যকর নাও মনে হতে পারে বা মনকে ফোকাস করতে কিছুটা সময় লাগতে পারে, কিন্তু যত বেশি অনুশীলন করবেন এটি তত বেশি কার্যকর হবে। ভিডিওটি ভালো লাগলে আমাদের পজিটিভ সময় চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।